আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত, দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের আলোচনার বিষয় হাঁপানি থেকে স্থায়ী মুক্তি, অর্থাৎ অ্যাজমাটিক যে ট্রাবল বা এজমা যে ট্রিটমেন্ট, সেটা হোমিওপ্যাথিতে স্থায়ী চিকিৎসা। একমাত্র হোমিও ঔষধের মাধ্যমেই এই দুরারোগ্য ব্যাধিটাকে শতভাগ নিরাময় করা সম্ভব। আমরা জানি যে এজমা রোগী বা পেশেন্ট যারা আছে তারা নিয়মিত ওষুধ খেতে হয় এবং অন্যান্য কিছু কিছু প্রেসক্রিপশানে ওষুধ যে নির্দেশাবলী দেওয়া থাকে সেখানে উল্লেখ করে দেওয়া থাকে যে এটা চলবেই, অর্থাৎ কতদিন কবে বন্ধ হবে বা কতদিন চলবে সেটার কোনো নির্দিষ্ট সীমা নেই। তো আমি বলবো যে আপনি যদি এই হোমিওপ্যাথিক ঔষধ যদি সঠিকভাবে নির্বাচন করে যদি ঔষধ খান, তো দ্রুত সময়ের ভিতরেই আপনি নিরাময় লাভ করবেন এবং স্থায়ী নিরাময় লাভ করবেন, যার কারণে আপনাকে দীর্ঘ সময় খাওয়ার বা ঔষধ সেবন করার কোনো পরিকল্পনা নিতে হবে না। তো এই যে এজমা বা হাঁপানি, এটা ছোট বড়, হ্যাঁ, যুবক সবারই হয়। তো সাধারণত শিশু বাচ্চা যারা আছে তারা এবং বৃদ্ধ বয়সে এই এজমার সমস্যাটা সবচাইতে বেশি পরিমাণে হয়। তো এজমাটা কি কারণে হয় বা কেন হয়, এটার এজমার অনেক কারণ আছে। তার ভিতর থেকে আমি প্রধান কিছু কারণ এখানে আহ, উপস্থাপন করেছি। প্রথমে যেটা হচ্ছে যে অ্যালার্জেন এজমা, অর্থাৎ কিছু অ্যালার্জিক কিছু সমস্যা, সেই সমস্যার থেকেও দেখা যায় যে এই অ্যাজমাটা হয়। সেটা যদি আমরা রক্তে দেখা যায় যে ইসোনোফিল যে বৃদ্ধি বা সেটা যদি পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে উনি এজমা বা হাঁপানিতে আক্রান্ত। এছাড়াও দেখা যায় যে মেন্টাল এবং ফিজিক্যাল যে প্রেশার বা ডিপ্রেশন যদি থাকে, সেক্ষেত্রেও এই হাঁপানি বা এজমাটা হতে পারে। এছাড়া যে এনভায়রনমেন্টাল কিছু কারণ আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল বলতে আপনার যে বায়ু দূষণ যেগুলো আছে, এছাড়া বাহিরের যে কিছু স্মোকিং বা স্মোক ধোঁয়া যে সকল আছে এবং ধুলাবালি, ডাস্ট অ্যালার্জি, এর মাধ্যমেও দেখা যায় যে হাঁপানি হতে পারে। চতুর্থ যে কারণটা আছে সেটা হচ্ছে স্মোকিং, অর্থাৎ যারা টোবাকো বা তামাক সেবন করেন তাদের ক্ষেত্রেও এই এজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে বা এটাও একটা কারণ। এছাড়া হচ্ছে কোল্ড অ্যালার্জি বা কোল্ড এবং কফ যদি থাকে, ঠান্ডা রাইনাইটিস যদি থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে এজমার সমস্যা হয়। এছাড়া হচ্ছে বংশগত যে জেনেটিক যে কারণ বা বংশগত কারণ, সে কারণেও অ্যালার্জি হতে হতে পারে। তো এই হচ্ছে মূলত কারণ। এছাড়াও আসলে অ্যালার্জিটা মূলত ফুসফুসের যে বায়ুবাহী যে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো আক্ষেপজনিত কারণে অনেক সময় যে এটা সংকুচিত হয়ে যায়, যার ফলে দেখা যায় যে শ্বাস চলাচলে বাধা সৃষ্টি করে। এর কারণেই মূলত এটা হয়, মিউকাসের মাধ্যমে হয়। আর এটা লক্ষণটা যদি আমরা খেয়াল করি যে কিভাবে বুঝবো যে এজমা বা হাঁপানিতে আক্রান্ত, সেটা হচ্ছে প্রাথমিকভাবে যেটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি, যদি পুরনো এজমা হয় তো বুকে সাই সাই শব্দ বা গর্গ শব্দ থাকে। আর দেখা যায় যে বুকে একটা চাপ বোধ, দম বন্ধ একটা ভাব থাকে। এছাড়া দেখা যায় যে দীর্ঘক্ষণ বা অনেক পুরাতন যদি কাশি থাকে, সে থেকেও দেখা যায় যে এজমার আম, কারণটা বা লক্ষণটা আমরা ধরে নিতে পারি। এবার চলেন যে এই এজমার ক্ষেত্রে যে হোমিওপ্যাথিতে যতগুলা মেডিসিন আছে, আমি প্রায় সবগুলা মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করেছি। তার ভিতর থেকে প্রধান কিছু মেডিসিন, তিন চারটা পাঁচটা মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু দেখি যে যেই মেডিসিনগুলা হোমিওপ্যাথিতে আসে, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটটা মূলত যদি মানসিক উত্তেজনায় যদি এজমার সমস্যা হয়, প্রাথমিক অবস্থায় আমরা অ্যাকোনাইট দিতে পারি। এবং যদি এমন কার্ভ, খোলা বাতাসে যদি উপশম হয়, তাহলে আমরা এমন কার্ভ দিই। তো এখানে দেখেন আমি যে কাজটা করেছি,
রেড লেটার একটা লিখেছি, আর একটা হচ্ছে লাইট ব্লু। তো এখানে আমরা আকাশি কালার যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটাকে দ্বিতীয় গ্রেডের একটা মেডিসিন, এবং লাল যেটা সেটাকে ফার্স্ট গ্রেডের এবং প্রথম শ্রেণী এবং গুরুত্ব বহন করে, এটা প্রথম দিকে আমরা গুরুত্বের বিবেচনায় এটাকে আমরা প্রথম শ্রেণীতে রাখতে পারি। তো এভাবে লাল যেটা এখানে দেওয়া আছে অ্যাম্ব্রাগ্রেসিয়া, এটা হচ্ছে মূলত ঔষধের গন্ধে এবং বৃদ্ধ ব্যক্তির যদি হাঁপানি হয় তো এক্ষেত্রে এটা অ্যাম্বাগ্রেসিয়াটা আসে। আর্সেনিক, আর্সেনিকটা মূলত যদি রাত্রে, মধ্যরাত্রে এবং রাত 2টায় এবং বিছানা থেকে যদি লাফিয়ে উঠে, যে এই ধরনের যদি প্রবণতা থাকে আর্সেনিক আমরা দিতে পারি। এবং গ্রীষ্মকালে এবং আবহাওয়ার পরিবর্তনে ঔষধের গন্ধে এবং উদ্বেগ চাপা পড়ে, অর্থাৎ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ যেগুলো আমরা বলতে পারি, যে উদ্বেগ চাপা পড়ে যদি হয় এবং বৃদ্ধ ব্যক্তির যদি হয় তো এক্ষেত্রে আমরা আর্সেনিকটা বিবেচনা করতে পারি। এবং আর্সেনিক আয়োড যেটাও প্রথম গ্রেডের একটা ঔষধ, ঔষধে যদি গন্ধ থাকে, ঔষধি গন্ধে দেখা যায় যদি বৃদ্ধি পায় এবং রাত 11টা থেকে 2টার ভিতরে যদি রোগ লক্ষণ বৃদ্ধি পায়, আর্সেনিক আয়োড। এবং এখানে আমরা দেখছি যে রাত 2টায় প্যাসিফিক হচ্ছে আর্সেনিক, এবং আর্সেনিক আয়োড হচ্ছে যে রাত 11টা থেকে 2টা। এবং ওরাম যদি সকালে যদি হাঁপানিটা বৃদ্ধি পায় তাহলে ওরাম মেট বা ওরাম এটা আমরা দিতে পারি। এছাড়া ব্লাটাও এটা খুব ভালো কাজ করে। এবং ব্রোমিয়াম নাবিকদের যদি, এবং রাতে যদি, অর্থাৎ নাবিক যারা আছে সমুদ্রে উপকূলে বসবাসের কারণে যদি অ্যাজমাটিক সমস্যাটা হয় তো ব্রোমিয়াম আমরা বিবেচনা করতে পারি। ক্যামোমিলা শিশুদের এবং ক্রুদের পর গরম খাদ্যে যদি হয় তাহলে ক্যামোমিলা। এবং ক্যালকেরিয়া কার্ভটা হচ্ছে সকাল দিকে যদি এবং থলথলে প্রকৃতির যদি রুগী থাকে তো আমরা ক্যালকেরিয়া কার্ভটা। এছাড়া কার্বোবেজটা মূলত সকালে, রাত্রে, শীতকালে, মধ্যরাত্রে, হামের পর এবং উদ্বেগ চাপা পড়ে এবং বৃদ্ধ বয়সে যদি হয় তাহলে আমরা কার্বোবেজটা বিবেচনা করতে পারি। আর কোনিয়ামটা সকালে এবং ঘুম থেকে জাগ্রত হলে, যখন এই ঘুম থেকে জাগ্রত হয় তখন যদি এই হাঁপানি ভাবটা আসে তো কোনিয়াম দিতে পারি। এবং বৃদ্ধ ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রে কোনিয়াম। ডিজিটালিস্ট সেটা রাত্রে যদি হয় ডিজিটালিস্ট। এবং ড্রসেরাটা হচ্ছে বেশি কথা বললে যদি এই বিষয়টা হয় তাহলে ড্রসেরা আমরা দিতে পারি, এবং কাশি যদি থাকে সাথে। ডালকামারাটা হচ্ছে আর্দ্র আবহাওয়া এবং উদ্বেগ চাপা পড়লে ডালকামারা। আর জ্যালসেমিয়াম হচ্ছে মানসিক উত্তেজনায় ক্ষেত্রে এটা খুব ভালো। যদি দীর্ঘকালীন যদি মানসিক উত্তেজনা থাকে, প্রাথমিক অবস্থায় অ্যাক্রোনাইটটা আসে, তো দীর্ঘকালীন থাকলে এটা আমরা জ্যালসিমিয়ামটা আমরা বিবেচনা করতে পারি। গ্রাফাইটিসটা হচ্ছে মধ্যরাতে বিছানা থেকে লাফিয়ে যদি উঠে তো এক্ষেত্রে আমরা গ্রাফাইটিস দিতে পারি। ইপিকাক রাতে শিশুদের এবং উদ্বেগ চাপা পড়ে যদি হয় তো ইপিকাক। এবং ক্যালিকার্পটা হচ্ছে সকালে এবং রাতে 2টা থেকে 3টার ভিতরে যদি রোগ লক্ষণটা বাড়ে এবং উদরাময়ের সহিত যদি এই হাঁপানি থাকে তো ক্যালিকার্পটা হচ্ছে বেস্ট মেডিসিন। আর ক্যালিবাইক্রোমটা হচ্ছে রাতে 2টায় যদি হাঁপানিটা বাড়ে তো এই বাইকরুমটা আমরা দিতে পারি। তো আর্সেনিকটাও রাতের 2টার দিকে বাড়ে। এবং ল্যাকেসিসটা হচ্ছে মধ্যরাত্রে যদি রোগ লক্ষণটা বাড়ে ল্যাকেসিস। লোবেরিয়া এটা একটা চমকপ্রদ একটা মেডিসিন এই হাঁপানির ক্ষেত্রে। আর্সেনিক এবং এই লোবেরিয়া খুবই একটা কমন একটা মেডিসিন। তো এটা দুপুরে ঠান্ডা লাগার ফলে এবং গরম খাদ্য যদি খাবার ফলে যদি রোগ লক্ষণটা বাড়ে। এবং লাইকোপোডিয়াম মোটামুটি ভালো কাজ করে। ম্যাডোরিনাম আর্দ্র আবহাওয়ায়। মেফাইটিস এটাও খুব একটা ভালো মেডিসিন, যে সকালে এবং রাত্রে শুয়ে পড়ার পর যদি এবং কাশলে যদি বৃদ্ধি পায় তো এটা হচ্ছে আমরা মেফাইটিস। মস্কাসটা হচ্ছে হিস্টেরিয়া জাত যেগুলা মানে শিশু আছে তাদের ক্ষেত্রে এই মস্কাস আমরা ব্যবহার করতে পারি। আর নেট্রাম সালফ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর একটা মেডিসিন শিশুদের ক্ষেত্রে। এবং রাত 4টা থেকে যদি 5টা, অর্থাৎ ভোর রাত্রে, সকাল আমরা কিছুটা বলতে পারি 5টা যেহেতু, তো অর্থাৎ রাত 4টা থেকে 5টার সময় যদি এই অ্যাজমাটিক সমস্যাটা হয় বা বাড়ে এবং আর্দ্র আবহাওয়া যদি থাকে তো আমরা নেট্রাম সালফ দিতে পারি। নাক্স ভূমিকাটা হচ্ছে খাবার পর এবং শীতকালে এবং হিস্টেরিয়া জাত থাকলে আমরা নাক্স ভূমিকা দিতে পারি। অপিয়ামটা হচ্ছে রাত্রে। পালসেটিলাটা আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে সন্ধ্যাকালে, রাত্রে, খাবার পর এবং উদ্বেগ চাপা পড়ার কারণে যদি এই অ্যাজমা হয় তো এটা আমরা দিতে পারি। পরবর্তীতে হচ্ছে
স্যাম্বুকাসটা হচ্ছে শিশুদের এবং মধ্যরাতে বিছানা থেকে লাফিয়ে উঠে, অর্থাৎ শিশুদের যদি নাক নোজ অবস্ট্রাকশন বলি, যেটা নাক বন্ধ থাকার সাথে যদি শিশু ঘুম থেকে জেগে উঠে লাফিয়ে উঠে, তো এক্ষেত্রে আমরা স্যাম্বুকাসটা দিতে পারি। আর সাইলেশিয়া হচ্ছে জ্বর বৃষ্টিতে যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ু প্রবাহের বৃদ্ধি পেলে আমরা সাইলেশিয়া দিব। স্পঞ্জিয়াটা হচ্ছে ঠান্ডা লাগার ফলে মাথার পিছনের দিকে ঝুঁকলে যদি উপশম বোধ করে, অর্থাৎ মাথাটা পিছন দিকে যদি বাঁকিয়ে রাখে বা ঝুঁকিয়ে রাখে তো উপশম বোধ করে, তো স্পঞ্জিয়া আমরা এটা বিবেচনা করতে পারি। সর্বশেষ যেটা হচ্ছে সালফারটা হচ্ছে সন্ধ্যাকালে, রাত্রে এবং গেঠে বাতের সহিত যদি এই হাঁপানি থাকে, তো এক্ষেত্রে আমরা সালফার বিবেচনা করতে পারি। এবং সালফারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলি যে সকল চাপা পড়া রোগের ক্ষেত্রে সালফার হচ্ছে বেস্ট মেডিসিন, অর্থাৎ উদ্ভিদ চাপা পড়ে যদি এই হাঁপানি হয় তো এই ক্ষেত্রে আমরা সালফার বিবেচনা করতে পারি। তো চলেন এই মেডিসিনগুলোর ভিতর থেকে আমি কোন মেডিসিনগুলোকে এখানে আমার চিকিৎসা সেবার ক্ষেত্রে যে আমি ভালো ফলাফল পেয়েছি, এই ধরনের মেডিসিন এখানে আমি অন্তর্ভুক্ত করেছি। এখানে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ বা অ্যাকোনাইট ন্যাপিলাস। এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। কখন? যদি প্রাথমিক অবস্থায়, অর্থাৎ এটা একটা শীতকাতরের একটা মেডিসিন। দুশ্চিন্তা বা মানসিক উত্তেজনার পর অত্যন্ত অস্থিরতা, মৃত্যু ভয়সহ প্রবল শ্বাসকষ্ট দেখা দিলে এটা হচ্ছে উত্তম মেডিসিন। ছটপটানি, শুইতে এবং বসতে পারে না, অর্থাৎ রুগী ছটপটানির সাথে শুইতে এবং বসতে পারে না, গলার ভিতরে তার সাই সাই শব্দ থাকে। তো এটা সেবন বিধিটা হচ্ছে আপনি 6 অথবা 30 শক্তি অথবা মাদারও আপনি নিতে পারেন প্রয়োজনে। 4 আউন্স জলে, অর্থাৎ 4 আউন্স একটা বোতল বা শিশিতে আপনি 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে 1 থেকে 2 চামচ করে আপনি 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর সেবন করতে দিলে দ্রুতই উপকার লাভ করবে। যদি শিশু হয় বা বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে আপনি 5 থেকে 10 ফোঁটা করে 15 থেকে 30 মিনিট অন্তর অন্তর সেবন করতে দিলে দ্রুত নিরাময় লাভ করবে। এবার দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে আর্সেনিকাম এলবাম, অর্থাৎ আর্সেনিক এল্প। আর্সেনিক এল্পটা মূলত হচ্ছে এটাও একটা শীতকাতরের মেডিসিন। এটাও প্রথম শ্রেণীর একটা শীতকাতরের একটা মেডিসিন। তো এটা নতুন পুরাতন যে ধরনের অ্যাজমা বা হাঁপানি হোক না কেন, বৃদ্ধ এবং দুর্বল ব্যক্তির হাঁপানির জন্য এটা হচ্ছে বৃহৎ একটা ঔষধ। এর গুণাগুণ আমার হিসেবে আসলে বলে শেষ করা যাবে না। এই হাঁপানির ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তো এটা খুবই একটা সতর্কতা সহিত এটি ব্যবহার করতে হবে। পুরোপুরি আর্সেনিক অ্যালবামের লক্ষণ না পেয়ে কখনো আর্সেনিক ব্যবহার করা যাবে না। এটা খুবই সেন্সিটিভ একটা মেডিসিন এবং এটার ফলাফলও খুবই ভালো যদি যথাযথ লক্ষণ পাই। তো এটা দেখা যায় যে অন্তঃদাহ সহ যন্ত্রণাদায়ক যদি হাঁপানি থাকে, অর্থাৎ এর ভিতরে যদি তার জ্বালা থাকে, জ্বালা বুধ সহ যদি হাঁপানি থাকে, এক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারি। রাত্রে, বিশেষ করে রাত 2টায় রোগের যদি যন্ত্রণাটা বৃদ্ধি পায়, যেটা আমি আগেই আলোচনা করেছি। গ্রীষ্মকালে এবং আবহাওয়ার পরিবর্তনে যদি বৃদ্ধি পায়, মধ্যরাতে বিছানা থেকে লাফিয়ে ওঠে এবং গলায় যদি সাই সাই শব্দ, শুইতে অক্ষম, অর্থাৎ মাথা যেহেতু নিচু করলেই তার বালিশে ভর দিলেই দেখা যায় যে তার হাঁপানির ভাবটা চলে আসে। এই ধরনের যদি লক্ষণ যদি আমরা পাই তো আর্সেনিক অ্যালবামটা আমরা দিতে পারি। তো এক্ষেত্রে আপনি 6 অথবা 30 শক্তি 1 থেকে 2 ফোঁটা করে 2 থেকে 3 চামচ পানিতে মিশিয়ে 20 থেকে 30 মিনিট অন্তর অন্তর সেবন করতে দিবেন, দ্রুত আরোগ্য লাভ করবে। এক্ষেত্রে যদি আপনি 0 টু শক্তি, অর্থাৎ 50 সহস্রতমিক শক্তি যদি আপনি ব্যবহার করেন, তো এটা আপনি দিনে 2 থেকে 3 মাত্রা সেবন করতে দিলে খুব দ্রুত প্রাথমিক অবস্থায় নিরাময় লাভ করবে। পরবর্তীতে 1 মাত্রা করে প্রতিদিন সকালে সেবন করতে দিবেন। এবার 3 নাম্বার যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ইপিকাক। এই ইপিকাকটা হচ্ছে মূলত একটা উভয় কাতরের একটা মেডিসিন। এটা শিশুদের এবং যুবকদের প্রবল হাঁপানির সহিত যদি বুকে সাই সাই বা গড়গড় শব্দ থাকে, অথচ দেখা যায় যে মিউকাস বা স্লেম বা কিছুই উঠে না, এমন যদি থাকে, এমন লক্ষণে দেখা যায় যে এটা উৎকৃষ্ট একটা মেডিসিন হচ্ছে এই ইপিকাক।
আর ইপিকাকে দেখব যে বদ হজম সহ দেখা যায় বায়ুকোষ এবং বোজনালী যেটা আমরা বলি সেটা মিউকাসে পরিপূর্ণ থাকে বা শ্লেম্বায় ভর্তি থাকে। রাতে শুইলে শ্বাসকষ্টটা তার বাড়ে এবং দেখা যায় যে কষ্টকর কাশি, মাঝে মাঝে দেখা যায় যে আহ, ভুক্ত দ্রব্যটা তার বমিতে আসে বা বমি বমি ভাব থাকে। তো এটা আপনি 30 অথবা 6 পটেন্সি 1 থেকে 2 ফুটা করে 2 থেকে 3 চামচ আপনি ঠান্ডা পানিতে মিশিয়ে আপনি 1 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিতে পারেন। এছাড়া যদি 0 টু শক্তি আপনি সেবন করতে দেন তাহলে প্রতিদিন 1 থেকে 2 অথবা 2 থেকে 3 মাত্রা আপনি প্রত্যেকদিন সেবন করতে দিতে পারেন। পরবর্তীতে মাত্রাটা কিছু কমিয়ে আনা সম্ভব। এর পরবর্তী যে মেডিসিনটা সেটা হচ্ছে লোবেরিয়া। তো এই লোবেরিয়া মেডিসিনটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেটা হচ্ছে আক্ষেপিত যেগুলা অর্থাৎ যে হাঁপানি টান যদি থাকে বা সঙ্গে দুর্বলতা বোধ যদি থাকে এবং দম বন্ধের মতো যদি একটা কষ্টকর যদি ভাব থাকে তো সেটা ক্ষেত্রে আমরা এই লুবেরিয়াটা বিবেচনা করতে পারি। অর্থাৎ মনে দুঃখ কষ্ট আপেক্ষিত দেখা যায় যে হাঁপানি বলতে আমরা বলছি যে মনে তার কষ্ট এবং দুঃখ থাকার কারণে যদি তার এই হাঁপানির উদ্বেগ হয় সেক্ষেত্রে আমরা এই লুবেরিয়াটা ব্যবহার করতে পারি। বমির উদ্বেগ এবং প্রচুর শ্লেম্বা বের হতে থাকে, এটা দেখা যায় যে তার এই রোগীর ক্ষেত্রে বুকে এবং গলায় মনে হয় কি যেন একটা দলা বেঁধে আছে। তাই রোগীর শ্বাস প্রশ্বাস ও গিলতে বাধা পায় বা কষ্ট হয়। বুকে যেন কোনো ভারী বস্তু চাপা আছে এই ধরনের একটা অনুভূতি রোগীর থাকে। তো এটা আমরা মাদার বা মূল অরিষ্টটা ব্যবহার করি। তো মাদার টিংচার আপনি 3 থেকে 4 ফুটা করে 2 থেকে 3 চামচ পানিতে মিশিয়ে আপনি 3 থেকে 4 বার আপনি সেবন করলে খুব দ্রুত নিরাময় লাভ করবেন। সর্বশেষ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যালিকার্প। ক্যালিকার্পটা মূলত হচ্ছে একটা শীতকাতরের একটা মেডিসিন। সকাল এবং রাত্রে যদি দেখা যায় যে উদরাময়ের সহিত যদি হাঁপানি থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা কার্যকারী মেডিসিন। এবং এর যদি বৃদ্ধিটা যদি দেখি যে আপনি রাত 2টা থেকে যদি রাত 3টার মধ্যে যদি রোগ লক্ষণটা বৃদ্ধি পায় তো আমরা ক্যালিকার্পটা দিতে পারি। এটা আপনি 6 এবং 30 পটেন্সি 1 থেকে 2 ফুটা করে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর 2 চামচ পানিতে মিশিয়ে খেতে দিতে পারেন। এবং যদি আপনি ষষ্ঠ সংস্করণ অর্থাৎ 0 টু শক্তি ব্যবহার করেন তাহলে প্রতিদিন 2 থেকে 3 মাত্রা সেবন করতে যদি দেন খুব দ্রুতই রোগী নিরাময় লাভ করবে। তো এই ছিল আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের আলোচনার বা এই আলোচনার প্রেক্ষিতে আপনার যদি কোনো ধরনের মতামত বা কমেন্ট থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।